চেতনা আমি যাই একটু মনীষ স্যারের ইন্টারভিউ নিয়ে আসি, তো উনি মাঝে মাঝে একটু বিরক্তও হয়ে যেতেন, কিন্তু আমাকে প্রশ্রয়টা দিতেন। আমি বিভিন্ন সময়ে বিভিন্ন শিল্পীদের সাক্ষাৎকার, তাদের কাজ ধারণ করতে পেরেছি, এই সুযোগটা তিনি আমাকে দিয়েছেন। তো 2004 সালে শিল্পাচার্য জয়নুল আবেদিনের ৯৯তম জন্মোৎসব পালন করা হচ্ছিল। বেঙ্গল ফাউন্ডেশন, শিল্পকলা একাডেমি এবং সম্ভবত জাদুঘর বা আরো কোনো একটি প্রতিষ্ঠানের সম্পৃক্ততা ছিল। তো সেই অনুষ্ঠান আয়োজনের সময় আমি বললাম যে রুয়াপা, আমরা কেন তাহলে এত এত শিল্পীরা আসছেন, আমরা কেন একটা জয়নুল আবেদিনের উপর তথ্যচিত্র নির্মাণ করি না কেন? তো আপা বললেন যে আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি শুট শুরু করেন। তো আমি জাদুঘরে যাচ্ছি, যেখানে যেখানে প্রদর্শনী হচ্ছে, তো জাদুঘরে গিয়ে শুটিং করছি। তা হঠাৎ করে দেখি আব্দুর রাজ্জাক স্যার এসছেন, উনি ছবি দেখছেন জয়নুলের। তো আমি দেখলাম যে গুরুর প্রতি তার যে নিবেদন, তার যে শ্রদ্ধা, মানে উনি তো অনেক ব্যস্ত মানুষ, কিন্তু তারপরে প্রতিটা চিত্রকর্মের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি দেখছেন, কিছুটা কাছে গিয়ে দেখছেন, কিছুটা দূরে গিয়ে দেখছেন। আমি সাথে সাথে সেই দৃশ্যগুলো ধারণ করে ফেললাম, কারণ আমি তখনও তো জানি না আমি প্রফেসর আব্দুর রাজ্জাক স্যারের উপর তথ্যচিত্র বানাবো। তো ওই তথ্যচিত্র জয়নুলের আর তথ্যচিত্র নির্মাণ প্রসঙ্গে আমি তখন আব্দুর রাজ্জাক স্যারকে বললাম যে স্যার, আমি তো একটা জয়নুলের উপরে তথ্যচিত্র বানানোর চেষ্টা করছি, আমি আপনার সাক্ষাৎকার নিতে চাই। তো স্যার বলে হ্যাঁ হ্যাঁ আসেন, আপনি আমার বাসায় আসেন। তো তখন আমি চলে গেলাম স্যারের বাসায়, স্যারের ইন্টারভিউ নিলাম এবং স্যারকে বললাম যে স্যার, আপনি একটু কাজ করেন, আপনি একটু ছবি আঁকেন, আমি একটু শুট করে নিই। কারণ আমার মনে হলো যে একটু শুট করে রাখি স্যারের কাজ, যদিও আমার মূল উদ্দেশ্য জয়নুলকে নিয়ে তথ্যচিত্র নির্মাণের। যাই হোক, 2004-এর এই পর্ব শেষ হলো। আমি বেঙ্গল ছেড়ে দিলাম 2005-এর শেষে, তারপর চ্যানেল 1-এ কাজ করি। আমার মূল স্কুলিং টেলিভিশনে, আমি টেলিভিশন একুশে টেলিভিশনে প্রযোজক ছিলাম, পরে চ্যানেল 1-এর প্রযোজক হিসেবে কাজ করি। তারপর 2006-এর মাঝামাঝিতে আমি চলে যাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। এরপর 2008-এ আমি কোরিয়াতে যখন যাই, একটা কোরিয়ান গভর্নমেন্টের একটা স্কলারশিপ নিয়ে গ্রাফিক ডিজাইনে পড়তে যাই সেকেন্ড মাস্টার্স করার জন্য। তখন ওখানে 3টে সেমিস্টার, দেশে আমার 2টো ছেলেকে রেখে গেছি। তো একটা সেমিস্টারের মাঝে আমার ঢাকায় আসতে হবে, বাচ্চাদের দেখতে মন চাইছে। তো লুভা আমাকে আমার ডিপার্টমেন্ট থেকে বলা হলো যে তুমি চাইলে তোমার দেশেও ইন্টার্নশিপ করতে পারো। তখন আমি লুভা আপাকে বললাম ফোনে যে আপা, আপনি যদি আমাকে রাউন্ড টিকেটের পয়সাটা দেন, তাহলে আমি এসে 2টো তথ্যচিত্র বানিয়ে দিতে পারি। তাহলে কি তথ্যচিত্র? আমি বললাম মনীষ স্যারের উপর একটা তথ্যচিত্র বানাবো এবং রাজ্জাক স্যারের কিছু অংশ শুটিং করা আছে, সেটা বানিয়ে দিব এই 1 মাস সময়ের ভেতরে। তো লুভা আপা রাজি হলেন, আমিও আমার ডিপার্টমেন্ট থেকে কোরিয়াতে অনুমতি পেলাম এবং 2008-এ এসে আমি সেই 1 মাস সময়ের ভেতর তড়িঘড়ি করে আমি কখনো ছুটেছি চারুপীঠে যশোরে, কখনো ভাস্কর্য বিভাগে এসেছি। আমি সেই সময়ের ভাস্কর্য বিভাগের সভাপতির প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি তার নামটা স্মরণ করতে পারছি না, কিন্তু তুমি আমাকে সুযোগ করে দিয়েছিলেন যে আপনি এখানে এখানে শুটিং করেন। আমি বিভিন্ন জায়গায় দৌড়ে বেরিয়েছি এবং তার পরিবার তারাও আমাকে সহায়তা করেছেন। কাইম স্যার ইন্টারভিউ দিয়েছেন এবং মেজর জেনারেল আমির আহমেদ উনিও স্বাগতম জানিয়েছেন। তো সেই 1 মাস সময়ের ভিতরে বিভিন্ন তথ্য সংগ্রহ, আবার কিছু শুটিং করা, আবার সেটাকে এডিট করা। এখন সেটার এই যে কম সময়ের ভিতরে 2টো তথ্যচিত্র বানিয়েছি, তাতে কিছু সীমাবদ্ধতা ছিল, আমি স্বীকার করে নিচ্ছি। এবং ধরেন গড়নের গহীনে, আমি নাম দিয়েছি তথ্যচিত্রের গড়নের গহীনে। এখন স্যার যে গড়ন করছেন, গড়ন নির্মাণ করছেন, সেই গহীনে আমি কোথায় যেন আবেগটা খুঁজে পেয়েছি এবং সেই আবেগটাকে আমি শুধুমাত্র তথ্যের কিছু সংকলন করতে চাইনি তথ্যচিত্রে, আমি স্যারের যে ব্যক্তিত্ব, তার যে আবেগের জায়গাটা, সেই অনুভবের জায়গাটা কোথাও কোথাও আনতে চেষ্টা করেছি। এখন খুব ভালো হতো আসলে আমি যদি তথ্যচিত্র প্রদর্শনীর পরে আমার কথাটা বলতে পারতাম, কিন্তু শুরুতেই বলে ফেলছি। যাই হোক, আমার কিছুটা আবেগও সেখানে কাজ করছে, আবেগের একটু আতিশয্য হলে আমাকে ক্ষমা করবেন সবাই। তো আমি বলবো এটা আমার একটা সৌভাগ্য, আমি স্যারকে নিয়ে তথ্যচিত্র নির্মাণ করতে পেরেছি।
সেখানে কিছু সীমাবদ্ধতা ছিল, কারণ ওই বয়সে, আমি বলছি আজ থেকে 18 বছর আগের কথা, স্যার যে প্রেক্ষাপটটা নির্মাণ করেছিলেন বাংলাদেশে ভাস্কর্যের বিকাশে, সেই প্রেক্ষাপটকে আমি যদি আরেকটু, এই বয়সে হলে আমি আরেকটু সুচিন্তিতভাবে আনতে পারতাম, কিন্তু সেই বয়সে আমার তারুণ্যের একটা কি বলবো, তারুণ্যর একটা স্পর্ধা আছে, অনেক কিছু না জেনে বুঝে করে ফেলে, সেই মানে সেই অজ্ঞানতাটাও কিছুটা ছিল। যাই হোক, তারপরেও আমি তথ্যচিত্রটা 28 মিনিট ভেতরে সম্পন্ন করেছি। মিউজিকের ক্ষেত্রে আবার সেখানে অর্থেরও কিছু ছিল, সীমাবদ্ধতা ছিল, অনেক খুব মানে ধরেন বেঙ্গলের যে সমস্ত স্টক মিউজিক বা বেঙ্গল থেকে সম্পন্ন করা মিউজিক, সেটা কালেক্ট করে সেখানে আবেগ এবং দৃশ্যের চাহিদা অনুযায়ী সঙ্গীত সংযোগের চেষ্টা করেছিলাম। তো যাই হোক, নানা সীমাবদ্ধতা, আমি বললাম সময়ের সীমাবদ্ধতা ছিল, এবং একজন মানুষ মৃত যিনি চলে গেছেন তার উপরে তথ্যচিত্র নির্মাণের কিছু সীমাবদ্ধতা থাকে, তখন তাকে তো আর পাওয়া যাচ্ছে না। তো তাকে যে না পাওয়া যাওয়ার শূন্যতা, সেই শূন্যতাগুলো পূরণ করতে হয়েছে বিভিন্ন জনের কাছে গিয়ে, তার শৈশব কৈশোরের কিছু ছবি পেয়েছি। যাই হোক, সব মিলে আমার চেষ্টাটা ছিল, কিন্তু সেই জায়গায় যদি কিছু সীমাবদ্ধতা থেকে থাকে, আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং আমি এরপরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমার শিক্ষকতার কারণে আমি একটা পর্যায়ে ইংল্যান্ডে যাই, সেখানে 5 বছর থাকি আমার পিএইচডি ডিগ্রি সম্পন্ন করার জন্য। কিন্তু হামিদুজ্জামান স্যারের সাথেও আমার খুব ভালো আন্তরিকতা ছিল। যখন আমি বেঙ্গলে কাজ করি, আমার ইচ্ছা ছিল যে আমি হামিদুজ্জামান স্যারের উপর একটা তথ্যচিত্র বানাবো। আজকে যেহেতু স্যারের পত্নী আছেন, সেটা আমি জানিয়ে রাখলাম। আদিলের উপর, আদিল বলে একটি ছেলে আছে যে অটিজমের আক্রান্ত, সে তার ছবির উপর আমার ছোট একটা ডকুমেন্টারির মতো ছিল। তখন আমার স্যারের ইন্টারভিউ নিয়েছি। তো যাই হোক, আমার মূল কৃতজ্ঞতা লুভা আপা এবং বেঙ্গল ফাউন্ডেশনের কাছে। আমার তথ্যচিত্র নির্মাণের যে ব্যাকুলতা ছিল, তারা আমাকে সেই সুযোগটা দিয়েছে। এখনো বেঙ্গলের আর্কাইভে আমার শুট করা অনেক ফুটেজ আছে, যেগুলো সম্পাদনার অপেক্ষায়, প্রতীক্ষায়। তো আমি হয়তো সময় করে, এখন যেহেতু বয়স হয়ে গেছে, সময় করে আস্তে ধীরে সেই কাজগুলো সম্পন্ন করব। আবারও আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি ভাস্কর্য বিভাগের প্রতি, প্রফেসর আব্দুর রাজ্জাকের কাজকে এবং তার কিছুটা বক্তব্য এবং তার চিন্তাধারার কিছু প্রণোদনা সেখানে আছে। যে তথ্যচিত্র, সেই তথ্যচিত্রটি আপনারা প্রদর্শনীর আয়োজন করেছেন। ধন্যবাদ জানাই প্রফেসর আব্দুর রাজ্জাক স্যারের পরিবারকে, কারণ তারা আমাকে সেই সময় সহায়তা করেছিলেন। এবং আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় উপাচার্য অধ্যাপক ডক্টর সালমা হক বিদিশা, উনি এসেছেন, এবং সেটা আমার জন্য অত্যন্ত সম্মানের একটা বিষয়। তিনি আমার তথ্যচিত্র দেখবেন, এটা আমার জন্য অনুপ্রেরণার বিষয়। তো আবারও শ্রদ্ধা ভরে এই নিভৃতচারী শিল্পী, আমি তাকে নিভৃতচারী শিল্পী বলবো, তিনি কিছুটা নিভৃতচারী ছিলেন। তাকে আসলে আমি প্রশ্নগুলো করেছি, বের করে আনার চেষ্টা করেছি। তো তিনি, তার আত্মার শান্তি প্রার্থনা করি। তার যে চিন্তাধারা, তার যে জীবন দর্শন, তা নিশ্চয়ই ভাস্কর্য বিভাগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা শুধু বহন করবে না, বাংলাদেশ বহন করবে। শিল্পের চিন্তাধারায় যারা বেড়ে উঠছে, তারা নিশ্চয়ই আব্দুর রাজ্জাকের দর্শন, চিন্তা, চেতনাকে প্রসারিত করবেন। আবারও ধন্যবাদ, কৃতজ্ঞতা। আপনারা প্রামাণ্য চিত্রটি দেখবেন। ধন্যবাদ। একজন নিভৃতচারী শিল্পীর গড়ন গঠনের কাহিনী শোনাবো আজ। ড্রয়িংয়ে ছিল তার নিপুণ হাত,
তেল রঙেও তার কুশলতা ঈর্ষণীয়। বাংলাদেশের প্রথম শিল্পী তিনি, যার সুযোগ হয়েছিল আমেরিকায় ছাপচিত্রে উচ্চশিক্ষা অর্জনের। যৌবনে তার ড্রয়িংয়ের রেখারা অনায়াসভাবে বলেছিল তিনি হবেন বাংলাদেশের এক অনন্য শিল্পী। হয়েছিল না তিনি, তবে আত্মপ্রসারে আত্মমগ্ন থাকেননি, গড়েছেন গড়ন। ভাস্কর্যের গড়ন গড়ার বিভাগ, অসংখ্য নতুন প্রাণে জাগিয়ে গেছেন সৃষ্টির প্রেরণা। এক নতুন শিল্পের পথ, ভাস্কর্য নির্মাণের পথ তিনি গড়ে গেছেন নিজেকে ভেঙে। পেছনে থেকে খুঁজেছেন গড়নের গহীন আর শিল্পের রহস্য। গহন চেতনা মাঝে কি আনন্দে উচ্ছ্বসিল মম তনু বীণা গহন চেতনা মাঝে। যেটা সর্বোপরি মনে হচ্ছে যে স্যারকে আবার খুব কাছের থেকে দেখলাম, এটা খুবই ভালো লাগলো আর অনেক কিছু মনে পড়ে গেল, এই আর কি। অনেক ধন্যবাদ। শিল্পী আব্দুল রাজ্জাক আমার বড় বোনের হাজবেন্ড, তারকে নিয়ে এই যে প্রামাণ্য চিত্রটি তৈরি করা হয়েছে, একটি অসাধারণ সৃষ্টি, এবং এই জন্যে আমাদের পরিবারের তরফ থেকে আমি ডক্টর বামেদা আক্তারকে অশেষ অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আজকে এই চারুকলা অনুষদে এটি প্রদর্শন করার জন্য আমি চারুকলা অনুষদের ভাস্কর্য বিভাগকে ধন্যবাদ জ্ঞাপন করি। আজকে আমি আমার স্যারকে দেখে সত্যি খুব খুশি হলাম। উনি আমার ডাইরেক্ট টিচার ছিলেন। সত্যি আমার একটু আবেগ বেশি, একটু চেষ্টা করছি আবেগটা কম করতে। তো আজকে আমি যে দেখলাম ওনাদের পরিবারের সাথে আমি এত বেশি যুক্ত ছিলাম। আর আমার সময় কিন্তু হামিদুজ্জামান টিচার ছিল, কিন্তু উনি কোনোদিন আমার খাতা দেখেন নাই, কিছু আর নাই, সবই আব্দুল রাজ্জাক করতেন, ওনার কাছে আমি শিখেছি। তো আমি যখন শান্তিনিকেতনে গেলাম 1 বছর একটা কোর্স করতে ফ্রন্ট ক্যাজুয়াল, তখন আমি ফিগার স্টাডি দিয়েছি, আমি করলাম, বলে এত সুন্দর ফিগার স্টাডি, আপনার টিচার কে ছিলেন আব্দুল রাজ্জাক। তো সব মিলে স্যারের স্মৃতি আমার সবসময় ভাসে। তো হামিদুজ্জামানেরও খুব কাছের মানুষ ছিল। হামিদুজ্জামান আমরা কোথায় কোথায় প্রায় প্রতিদিনই হামিদুজ্জামান স্যারের বাসায় যেতাম, তার পাশেই একটা পাশে আমরা ভাড়া থাকতাম। তো এমনও গেছে যে আমরা পাশে রান্না করি নাই, প্রতিদিনই ওনাদের বাসায় খেতাম, যেতাম। এই স্মৃতিগুলি খুব মনে পড়ে। সব মিলে আমি যখন বাড্ডা আছি সেটা ওনার জন্য আমরা ওখানে গেছি। আমরা ওখানে জায়গা কেনার কথা না, আমরা সাভারে হয়তো জায়গা কিনেছি, কিন্তু ও রাজ্জাক স্যার বলছে তুমি আমার কাছে আসো, তো এই কাছে যাওয়া হতো। সব মিলে এই স্মৃতি সারা জীবন বহন করবো। ধন্যবাদ। আপনি যে প্রামাণ্য চিত্র নিজে করেছেন, এটা দেখে আমাদের আবার সেই স্মৃতি মনে পড়ে গেল।
আমাদের সৌভাগ্য আর কি যে আমরা স্যারের শিক্ষার্থী, আমার সবসময় মনে হয়। আর আজকে স্যারের জন্মদিনে আসলে স্যারের এই প্রামাণ্যচিত্র দেখে আমরা সবাই অনেক বেশি, আমি জানি না, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে চলচ্চিত্র প্রামাণ্যচিত্রের প্রতি কতটুকু মনোযোগ দিতে পেরেছি আমি জানি না, বেশিরভাগ সময় খুবই আবেগায়িত হয়ে গেছে। স্যারকে আবার, স্যারের অনেক স্মৃতি আমাদের মনে হয়েছে। সব মিলিয়ে আমরা আজকের অনুষ্ঠানে স্যারকে এই যে ফিরে দেখার যে ব্যাপারটা হলো, এটাতে ভীষণ আনন্দ পেলাম। স্যারকে স্মরণ করছি গভীরভাবে, এবং সেটা সুযোগ করে দিলেন প্রামাণ্যচিত্রকার অধ্যাপক ফাহমিদা আক্তার, ডক্টর ফাহমিদা আক্তার। উনি যে প্রচেষ্টা করেছেন, মানে এটা আমাদের জন্য এক বিশাল পাওনা, এবং সেই জন্য ওনাকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। এটা আমাদের জন্য আসলেই একটা বড় ধরনের গুরুত্ববাহী মানে ডকুমেন্ট। তো স্যারের যে বিষয়টা, স্যার আমরা আজকে যে অবস্থানে আমাদের যে মানসিকতা স্যার তৈরি করে দিয়েছেন, বিশেষ করে রাজ্জাক স্যারের হাতে ধরেই তো আমার কাজ প্রি ডিগ্রিতে আমার সাবসিডিয়ারি কোর্স দেখে উনি তখন থেকেই আমাকে টাকাটাকে শুরু করছিলেন যে তুমি স্কাল্পচারে এসে তুমি ভালো করতে পারবে। তো এইটা যে এই যে ছাত্রের প্রতি যে মানে একটা শিক্ষকের মানে দায়বদ্ধ মানে চয়েস যে কাকে দিয়ে কি হতে পারে, সেটা তো বিরাট ব্যাপার। এবং যে দৃষ্টিভঙ্গি রাজ্জাক স্যার, হামিদুজ্জামান স্যারের কাছ থেকে পেয়েছি, আমি যখন মাস্টার্স করতে গিয়েছি দিল্লিতে, তো দেখেছি আমরা যা চিন্তা করছি ওরা তার থেকে অনেক পিছনে, অনেক অনেক পিছনে। এবং স্যার মানে একদম সেই সময়ের কন্টেম্পোরারি চিন্তা ভাবনাগুলো, ইকুইপমেন্ট ডিজাইন, যেগুলো স্কাল্পচারাল যে সমস্ত সহায়ক যন্ত্রপাতির যে সমস্ত বিষয়, সমস্ত কিছু এগুলো তো মানে এখন আবার নতুন নতুন আসছে, কিন্তু সেই সময় তো এগুলো ভারতীয় উপমহাদেশে এরকম ভাবে আধুনিক প্যাটার্নে ছিল না, যেটা আমাদের চারুকলায় রাজ্জাক স্যার মানে যেভাবে শুরু করে দিয়ে চলে গেছেন। তো এই প্রামাণ্যচিত্রের মধ্যে দিয়ে আমারও সৌভাগ্য হলো স্যারের সরাসরি মানে স্যারকে দেখার, স্যারের কথা শোনার। চেতনা মাঝে কি